সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজ আমি রসায়ন বিজ্ঞান নবম দশম শ্রেণী তৃতীয় অধ্যায় পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এ সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা বুরের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করেছি। বুরের পরমাণু মডেল সম্পর্কে আমরা জেনেছি পরমাণুর গঠন সম্পর্কে বিজ্ঞানী নিলস বোর যে মডেল প্রদান করেছেন সেটা বিস্তারিত আলোচনা করেছিলাম। বুরের পরমাণু মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। প্রধান শক্তি স্তর বলা হয়, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এই যে প্রধান শক্তি স্তর, বিজ্ঞানী নিলস বোর তার পরমাণুর মডেলে যে শক্তি স্তরের কথা বলেছেন সেই শক্তি স্তরকেই কিন্তু প্রধান শক্তি স্তর বলা হয়, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে প্রধান শক্তি স্তর, এই প্রধান শক্তি স্তরকে আবার কি বলা হয়? শেল বলা হয়। শক্তি স্তর বলা হয়, শেল বলা হয়। আবার ইলেকট্রন ঘূর্ণন পথ বা কক্ষপথ বলা হয়। প্রধান শক্তি স্তরকে কক্ষপথ বলা হয়, অর্থাৎ যে ভিন্ন ভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরে সেটাই কিন্তু প্রধান শক্তি স্তর। তাহলে এই প্রধান শক্তি স্তরগুলোতে কোন শক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন থাকতে পারে সেটা প্রকাশ করার জন্য একটি সূত্র প্রদান করা হয়। তাহলে প্রত্যেকটি প্রধান শক্তি স্তরে যে সর্বোচ্চ কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে তা হচ্ছে 2n²। এই 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে প্রত্যেকটি প্রধান শক্তি স্তরে, যেখানে এন দিয়ে কি বোঝায়? এন এর মান, যেখানে এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। তাহলে এখানে এন সমান যদি 1 হয়, এন সমান 1, তখন কে প্রধান শক্তি স্তর। এন সমান 1 হলে কে প্রধান শক্তি স্তর হবে। কে প্রধান শক্তি স্তর। তাহলে কে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n² সমান 2 × 1²। তাহলে এখানে কয়টি হলো? 2টি। তাহলে এই যে কে প্রধান শক্তি স্তর, এই কে প্রধান শক্তি স্তরে কিন্তু সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে কে প্রধান শক্তি স্তরই হলো প্রথম শক্তি স্তর। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের পরে যে প্রথম শক্তি স্তর সেইখানে কিন্তু n সমান 1। n সমান 1 হলে কে প্রধান শক্তি স্তর হবে। আর এই কে প্রধান শক্তি স্তরে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। আবার n সমান যদি 2 হয়, n সমান 2 হলে এটি হবে L শক্তি স্তর হবে। যখন n সমান 2 তখন কিন্তু L শক্তি স্তর হবে। তাহলে এই L শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? L শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n² সমান 2 × 2² সমান এখানে 8টি হলো। তাহলে এখানে দ্বিতীয় প্রধান শক্তি স্তর, প্রথম প্রধান শক্তি স্তর হলো কে শক্তি স্তর, এরপর দ্বিতীয় প্রধান শক্তি স্তর হলো এল শক্তি স্তর। এই এল শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টি। এই 8টির বেশি ইলেকট্রন কিন্তু এল শক্তি স্তরে থাকতে পারে না। এল শক্তি স্তরে এন এর মান হলো 2। আবার n সমান যদি 3 হয়, বা
হয় তখন এম প্রধান শক্তি স্তর হবে, এম প্রধান শক্তি স্তর, এম প্রধান শক্তি স্তর হবে। তাহলে এই এম শক্তি স্তরে, এম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n² সমান, এখানে n এর মান হবে 3, তাহলে 3² t সমান 18টি। তাহলে এই এম প্রধান শক্তি স্তর হলো তৃতীয় প্রধান শক্তি স্তর। এই এম প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কতটি? 18টি। আচ্ছা, এখন এই এন এর মান যদি 4 হয়, এন এর মান 4 অর্থাৎ চতুর্থ প্রধান শক্তি স্তর, এন এর মান 4, এটার অর্থ কি? চতুর্থ প্রধান শক্তি স্তর। যখন চতুর্থ প্রধান শক্তি স্তর হবে তখন কিন্তু এন সমান 4 হবে। তাহলে এন সমান 4 হলে এন প্রধান শক্তি স্তর হবে, এন প্রধান শক্তি স্তর, এন প্রধান শক্তি স্তর, এন প্রধান শক্তি স্তর হবে। আর এই এন প্রধান শক্তি স্তর বা এন শক্তি স্তরে, এন শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সমান, এখানে n এর মান কিন্তু 4 হবে, 4² সমান 32t অর্থাৎ 32টি ইলেকট্রন এই এন প্রধান শক্তি স্তরে থাকতে পারে। অর্থাৎ চতুর্থ প্রধান শক্তি স্তরে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। আচ্ছা, এখন আমরা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা আমরা এর আগে আলোচনা করেছি। পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলের নিউক্লিয়াসের ভিতরে যে কতগুলো প্রোটন আছে সেই প্রোটন সংখ্যাই হলো ওই মৌলের পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো, এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এখন আমরা আলোচনা করব, বা ইলেকট্রন বিন্যাস 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এখন আমরা দেখব। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এরপরে এখানে আমাদের আসতেছে পারমাণবিক সংখ্যা, এখানে আমাদের থাকলো, তারপর হলো মৌল, পারমাণবিক সংখ্যা, মৌল, এরপর এখানে থাকবে শক্তি স্তর, শক্তি স্তরে, শক্তি স্তর বা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, এখানে কে প্রধান শক্তি স্তর, এল প্রধান শক্তি স্তর, এম প্রধান শক্তি স্তর, এন প্রধান শক্তি স্তর। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো পারমাণবিক সংখ্যা লিখেছি, পারমাণবিক সংখ্যা, আর এখানে সেই পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলের নাম চলে আসবে, মৌলের নাম বা মৌল বা তার প্রতীক আমরা এখানে লিখব। এবং এরপর হলো কে প্রধান শক্তি স্তর, কয়টি ইলেকট্রন থাকতে পারে, এল প্রধান শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে, এম প্রধান শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে, এবং এন প্রধান শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা এখানে দেখব। এখন পারমাণবিক সংখ্যা 1, এই পারমাণবিক সংখ্যা 1 এটি কোন মৌলের, অর্থাৎ কোন যে মৌলটির নিউক্লিয়াসের ভিতরে একটি প্রোটন রয়েছে সেটি কিন্তু পারমাণবিক সংখ্যা 1 হবে, এবং সেই মৌলটি হলো হাইড্রোজেন। তাহলে আমরা জানি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত, ওই মৌলের ইলেকট্রন সংখ্যা তত। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হলো 1, যেহেতু পারমাণবিক সংখ্যা 1, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1। এই একটি ইলেকট্রন কিন্তু কে প্রধান শক্তি স্তরে থাকবে, কে প্রধান শক্তি স্তরে সেই ইলেকট্রনটি চলে যাবে, কে প্রধান শক্তি স্তরে এই ইলেকট্রনটি চলে আসবে, কারণ
হ্যাঁ, কে প্রধান শক্তি স্তর কিন্তু দুইটি ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে, আর এখানে আমাদের আছে একটি ইলেকট্রন, তাহলে এই একটি ইলেকট্রন কে প্রধান শক্তি স্তরেই থাকবে। এখন পারমাণবিক সংখ্যা 2 বিশিষ্ট মৌলটি কোনটি? পারমাণবিক সংখ্যা 2 বিশিষ্ট মৌলটি হলো হিলিয়াম। এখানে হিলিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 2, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও কিন্তু 2। তাহলে যেহেতু হিলিয়ামের 2টি ইলেকট্রন রয়েছে, তাই এই 2টি ইলেকট্রন কে প্রধান শক্তি স্তরেই থাকবে, কারণ কে প্রধান শক্তি স্তর সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। আচ্ছা, এখন পারমাণবিক সংখ্যা 3। পারমাণবিক সংখ্যা 3 কোন মৌলের? পারমাণবিক সংখ্যা 3 হলো মৌলটির নাম হলো লিথিয়াম। লিথিয়ামের প্রতীক হলো Li। আচ্ছা, তাহলে লিথিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 3, তাহলে লিথিয়ামের কিন্তু ইলেকট্রন সংখ্যাও 3। তাহলে লিথিয়ামের যেহেতু 3টি ইলেকট্রন রয়েছে, তাই এখানে কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে, কারণ কে প্রধান শক্তি স্তর 2টির বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না। তাহলে এখানে 2টি ইলেকট্রন আমরা কে প্রধান শক্তি স্তরে দেওয়ার পর আমাদের যে তৃতীয় ইলেকট্রনটি রয়েছে, এই তৃতীয় ইলেকট্রনটি L শক্তি স্তরে প্রবেশ করবে। এরপর আমরা পারমাণবিক সংখ্যা 4 যে মৌল, সেই মৌলটির নাম হলো 4 পারমাণবিক সংখ্যা, সেটা হলো আমাদের বেরিলিয়াম। আচ্ছা, তাহলে এখন আমরা এই পারমাণবিক সংখ্যা 4 যে মৌল, সেই মৌলের প্রতীক লিখেছি এখানে হলো বেরিলিয়াম। বেরিলিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 4, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও কিন্তু 4। যেহেতু ইলেকট্রন সংখ্যা 4, তাহলে কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করার পর তৃতীয় এবং চতুর্থ ইলেকট্রনটি L প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। আর L প্রধান শক্তি স্তর কিন্তু 8টি ইলেকট্রন পর্যন্ত ধারণ করতে পারবে। তাই এখানে যেহেতু 2টি ইলেকট্রন কে প্রধান শক্তি স্তরে দেওয়ার পর যেহেতু আমার হাত আর 2টি ইলেকট্রন আছে, সেটা কিন্তু L প্রধান শক্তি স্তরেই থাকবে, কারণ L প্রধান শক্তি স্তর সর্বোচ্চ 8টি ইলেকট্রন ধারণ করতে পারে, আর এখানে আছে 2টি। তাহলে পরবর্তী 2টি ইলেকট্রন L প্রধান শক্তি স্তরে থাকলো। এখন পারমাণবিক সংখ্যা 5। পারমাণবিক সংখ্যা 5 বিশিষ্ট মৌলটি হলো বোরন। তাহলে বোরনের প্রতীকটা কি? বোরনের প্রতীকটা হলো B। তাহলে বোরনের যেহেতু পারমাণবিক সংখ্যা 5, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও কিন্তু 5। তাহলে এই যেহেতু এখানে বোরনের ইলেকট্রন সংখ্যা হলো 5, তাই কে প্রধান শক্তি স্তরে আমরা 2টি ইলেকট্রন দিব, কারণ কে প্রধান শক্তি স্তর 2টি বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না। তাহলে আমাদের যে 2টি ইলেকট্রন কে প্রধান শক্তি স্তরে প্রবেশের পর আমাদের কাছে কিন্তু আরও 3টি ইলেকট্রন রয়েছে। এই 3টি ইলেকট্রন কিন্তু কে প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। আচ্ছা, তাহলে এখানে আমরা পারমাণবিক সংখ্যা 5 পর্যন্ত আমরা কিন্তু এখানে ইলেকট্রন বিন্যাস দেখলাম। এর পরবর্তী মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এখন আমরা দেখব। এরপর এখানে পারমাণবিক সংখ্যা, অন্যান্য যে পারমাণবিক সংখ্যা মৌলগুলো আছে সেগুলো এখন এখানে লিখব। এখন আমরা এখানে যে পারমাণবিক সংখ্যা 5 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। এখন 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো কার্বন। তাহলে কার্বনের যেহেতু পারমাণবিক সংখ্যা 6, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও কিন্তু তাহলে 6। তাহলে এই ইলেকট্রন সংখ্যা 6। তাহলে এখানে কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে। এরপরে কিন্তু আমাদের আরও 4টি ইলেকট্রন রয়েছে। তাহলে পরবর্তী এই 4টি ইলেকট্রন কিন্তু এখানে L প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে, কারণ L প্রধান শক্তি স্তরে কিন্তু সর্বোচ্চ 8টি ইলেকট্রন পর্যন্ত প্রবেশ করতে পারবে। এরপরে আমাদের পারমাণবিক সংখ্যা 7। পারমাণবিক সংখ্যা 7 বিশিষ্ট মৌলটি হলো আমাদের নাইট্রোজেন। আচ্ছা, নাইট্রোজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা 7, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও কিন্তু 7। তাহলে কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে। এরপরও আমাদের আরও 5টি ইলেকট্রন রয়েছে। এই 2টি ইলেকট্রনের পরবর্তী 5টি ইলেকট্রন কিন্তু L প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। এরপর আমাদের পারমাণবিক সংখ্যা 8 যে মৌলটির, সেই মৌলটি হলো অক্সিজেন। অক্সিজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা 8, তাহলে কিন্তু অক্সিজেনের ইলেকট্রন সংখ্যাও 8। তাহলে এই 8টি ইলেকট্রনের মধ্যে প্রথম 2টি ইলেকট্রন কিন্তু কে প্রধান শক্তি স্তরে প্রবেশের পর পরবর্তী 6টি ইলেকট্রন কিন্তু L প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। এরপর আমাদের 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো ফ্লোরিন। তাহলে এই ফ্লোরিনের যেহেতু পারমাণবিক সংখ্যা 9, তাহলে এর
ইলেকট্রন সংখ্যাও কিন্তু 9, তাহলে কে প্রধান শক্তি স্তরে কয়টি ইলেকট্রন প্রবেশ করবে? 2টি। এরপর আমাদের ইলেকট্রন পরবর্তী ইলেকট্রন থাকবে 7টি। এই 7টি ইলেকট্রন কিন্তু এল প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। এরপর 10 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বা মৌলটি হলো নিয়ন। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা 10, এই মৌলটি হলো আমাদের নিয়ন। নিয়নের তাহলে ইলেকট্রন সংখ্যাও কিন্তু 10। তাহলে প্রথম 2টি ইলেকট্রন প্রবেশ করবে কোথায়? প্রথম 2টি ইলেকট্রন কে প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে এবং এল প্রধান শক্তি স্তরে কিন্তু 8টি ইলেকট্রন ধারণ করার ক্ষমতা আছে। আর এখন এখানে কিন্তু আমাদের 8টি ইলেকট্রনই রয়েছে, তাহলে 8টি ইলেকট্রন দ্বারা এটি পূর্ণ হয়ে যায়। অর্থাৎ যে কক্ষপথটি 8টি ইলেকট্রনই ধারণ করতে পারে সেখানে কিন্তু 8টি ইলেকট্রন এখানে রয়েছে। এটা 8টি ইলেকট্রন থাকলে এটাকে কি বলা হয়? অষ্টপূর্ণ বলা হয়। যেহেতু এখানে অষ্টপূর্ণ হয়েছে, তাহলে সেহেতু শেষ কক্ষপথ যেহেতু অষ্টপূর্ণ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে এখানে নিয়ন হলো একটি নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, তাহলে এখানে আমরা কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এখানে আমরা দেখলাম। এখন আমরা পরবর্তী মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখব। আচ্ছা, এখন আমরা এখানে পারমাণবিক সংখ্যা 10 পর্যন্ত দেখেছি। এখন পারমাণবিক সংখ্যা 11। পারমাণবিক সংখ্যা 11 যে মৌলের সেটা হলো সোডিয়াম। সোডিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 11, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও কিন্তু 11। তাহলে এখানে কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে এবং পরবর্তী 8টি ইলেকট্রন কিন্তু এল প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে, কারণ এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রনই সর্বোচ্চ প্রবেশ করতে পারে। তাহলে এখানে আমাদের আরও একটি ইলেকট্রন, 11তম যে ইলেকট্রনটি আছে, সেই 11তম ইলেকট্রনটি এম প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। এরপর পারমাণবিক সংখ্যা 12 বিশিষ্ট মৌলটি হলো ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 12, তাহলে ম্যাগনেসিয়ামের কিন্তু ইলেকট্রন সংখ্যাও 12। তাহলে কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে। এরপর এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে। এরপর যে পরবর্তী একাদশ এবং দ্বাদশতম যে ইলেকট্রন দুটি, সেটা এল প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। আচ্ছা, তাহলে এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন পেয়েছি, এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন পেয়েছি এবং এম প্রধান শক্তি স্তরে কিন্তু আমরা 2টি ইলেকট্রন পেলাম। এরপর পারমাণবিক সংখ্যা 13 বিশিষ্ট যে মৌলটি সেটা হলো অ্যালুমিনিয়াম, Al, অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের কিন্তু যেহেতু পারমাণবিক সংখ্যা 13, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও কিন্তু 13। তাহলে কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে, এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে এবং এম প্রধান শক্তি স্তরে অবশিষ্ট 3টি ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু এম প্রধান শক্তি স্তরে কিন্তু আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 18টি, কিন্তু আমাদের এখানে যেহেতু অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আছে 13টি, তাই এখানে কে প্রধান শক্তি স্তরে 2টি, এল প্রধান শক্তি স্তরে 8টি এবং অবশিষ্ট আছে আমাদের 3টি ইলেকট্রন। এই 3টি ইলেকট্রন কিন্তু এম প্রধান শক্তি স্তরেই প্রবেশ করবে। এরপর আমাদের পারমাণবিক সংখ্যা 14 বিশিষ্ট মৌল, আমাদের পারমাণবিক সংখ্যা 14 বিশিষ্ট মৌল হলো সিলিকন, Si, সিলিকন। তাহলে এই সিলিকনের পারমাণবিক সংখ্যা হলো 14, এর ইলেকট্রন সংখ্যা হলো 14। তাহলে কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে, এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে। পরবর্তী যে 4টি ইলেকট্রন রয়েছে, সেই 4টি ইলেকট্রন এম প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। এরপর আমাদের 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো ফসফরাস। এই ফসফরাসের যেহেতু পারমাণবিক সংখ্যা হলো 15 এবং তার ইলেকট্রন সংখ্যা হলো 15, তাই প্রধান শক্তি স্তর কেতে 2টি ইলেকট্রন প্রবেশ করবে, এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে এবং এম প্রধান শক্তি স্তরে 5টি ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে আমরা পারমাণবিক সংখ্যা 15 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস দেখলাম।
এখন আমরা 16 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো সালফার। তাহলে সালফারের যেহেতু পারমাণবিক সংখ্যা 16, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও কিন্তু 16। তাহলে কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে, এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে, অবশিষ্ট থাকে এখানে 6টি ইলেকট্রন। এই 6টি ইলেকট্রন এম প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। এরপর পারমাণবিক সংখ্যা 17 বিশিষ্ট মৌলটি হলো ক্লোরিন, Cl। তাহলে এর যেহেতু পারমাণবিক সংখ্যা 17, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও কিন্তু 17। তাহলে কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে, এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে এবং অবশিষ্ট 7টি ইলেকট্রন এম প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। এরপর 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো আর্গন, Ar। এখানে আর্গনের যেহেতু পারমাণবিক সংখ্যা 18, তাহলে এর মোট ইলেকট্রন সংখ্যাও কিন্তু 18। এই 18 ইলেকট্রনের মধ্যে কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে, এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে, এম প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে দেখা যায় তৃতীয় শক্তি স্তর এম প্রধান শক্তি স্তর, এটা হলো শেষ শক্তি স্তর। এটা কিন্তু 8টি ইলেকট্রন দ্বারা অষ্টক পূর্ণ হয়েছে। যদি শেষ শক্তি স্তরটা 8টি ইলেকট্রন দ্বারা অষ্টক পূর্ণ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু একটা নিষ্ক্রিয় মৌল হয়ে যায়। আচ্ছা, এখানে তাহলে আমাদের 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 19, তাহলে আর ইলেকট্রন সংখ্যা কিন্তু 19। কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে, এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে, এম প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে। এখন বিষয় হলো যে এখানে কিন্তু 18টি ইলেকট্রন এখানে আমাদের হয়েছে। এখন 19তম যে ইলেকট্রনটি, এই ইলেকট্রনটি এম শক্তি স্তরে প্রবেশ না করে এন প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। এখানে একটু ব্যতিক্রম লক্ষণীয়। এরপর পারমাণবিক সংখ্যা 20 বিশিষ্ট যে মৌলটি, সেটা হলো ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20, আর ইলেকট্রন সংখ্যাও কিন্তু 20। তাহলে কে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে 2টি, এল প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে 8টি, এম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে 8টি। কিন্তু আমাদের এখানে এম প্রধান শক্তি স্তরে কিন্তু সর্বোচ্চ 18টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। কিন্তু আমাদের এখানে সেই 19তম এবং 20তম ইলেকট্রন এম প্রধান শক্তি স্তরে প্রবেশ না করে কিন্তু এন প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। তাহলে এখানে আমরা 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছি। এখন আমরা এখানে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছি। এখন 21 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটি, সেটা হলো স্ক্যান্ডিয়াম। তাহলে স্ক্যান্ডিয়ামের প্রতীক হলো Sc, স্ক্যান্ডিয়াম। তাহলে স্ক্যান্ডিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 21, তার ইলেকট্রন সংখ্যাও কিন্তু 21। তাই কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে, এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে, এম প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন এম প্রধান শক্তি স্তরে এখানে আমাদের এল প্রধান শক্তি স্তর, এখানে এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন ওইখানে প্রবেশ করবে। সেটা তার আগে এখানে আমাদের যে চতুর্থ প্রধান শক্তি স্তর, সেই চতুর্থ প্রধান শক্তি স্তরে কিন্তু আমাদের এখানে যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখেছিলাম, সেখানে কিন্তু এখানে 8 ছিল, আর এখানে ছিল কত, এখানে 8 ছিল। আর এই ক্যালসিয়ামের এখানে মনে করো যে এখানে চতুর্থ প্রধান শক্তি স্তরে 2 ছিল, আর এখানে এই আমাদের এম প্রধান শক্তি স্তরে 8 ছিল। আর এখন যে এখানে 21তম যে ইলেকট্রনটি আছে, সেই ইলেকট্রনটি কিন্তু এখন এম প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। তাহলে এখানে লক্ষ্য করো যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন হলো 21টি। কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করলো, এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করলো। এরপর এখানে চতুর্থ প্রধান শক্তি স্তর, এখানে এম প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশের পর এখানে কিন্তু এন প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করলো। তাহলে যে 21তম যে ইলেকট্রনটি, সেই ইলেকট্রনটি কিন্তু আবার এম প্রধান শক্তি স্তরে প্রবেশ করলো।
তাহলে এখন পরবর্তী যে ইলেকট্রনগুলো আছে এই m প্রধান শক্তি স্তর কিন্তু সর্বোচ্চ 18টি ইলেকট্রন ধারণ করতে পারে। এখন এখানে যে বিষয়টা, এখানে এই বিষয়টা আমরা আমাদের এখানে যে একটা ব্যতিক্রম লক্ষণীয় হলো যে এখানে n প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন না, প্রথমে কিন্তু এখানে k প্রধান শক্তি স্তরে 2টি, l প্রধান শক্তি স্তরে 8টি, m প্রধান শক্তি স্তরেও 8টি। তাহলে এখানে এখানে 19তম এবং 20তম যে ইলেকট্রনটা এটা কিন্তু n প্রধান শক্তি স্তরে প্রবেশ করছে, আর এই 21তম ইলেকট্রনটা কিন্তু সেই m প্রধান শক্তি স্তরে যে 8টি ছিল আরও একটি এখন যোগ হলো, তাহলে এখানে 19টি ইলেকট্রন কিন্তু 9টি ইলেকট্রন m প্রধান শক্তি স্তরে আসলো। আচ্ছা, তাহলে এই ধারণাটা বোঝার জন্য কিন্তু আমাদের উপশক্তি স্তরের ধারণা আমাদের থাকতে হবে। তাহলে উপশক্তি স্তর যে ধারণা এটা আমরা পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করব। তাহলে এখানে কিন্তু 19তম ইলেকট্রনটি কিন্তু আবার m প্রধান শক্তি স্তরে প্রবেশ করলো। এরপর এখানে পারমাণবিক সংখ্যা 22, এটা হলো এখানে আমাদের টাইটেনিয়াম। তাহলে এখানে 22 যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি সেটা হলো টাইটানিয়াম মৌল। টাইটানিয়ামের এখানে যেহেতু পারমাণবিক সংখ্যা 22, তাহলে ইলেকট্রন সংখ্যা কিন্তু 22। তাহলে এখানে প্রথমে 2টি ইলেকট্রন কে প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে, এল প্রধান শক্তি স্তরে এখানে 8টি ইলেকট্রন প্রবেশ করলো। তারপর এখানে 8টি ইলেকট্রন থাকবে, এরপর 19তম এবং 20তম ইলেকট্রন এখানে চলে যাবে, এরপর এখানে 21 এবং 22 যোগ হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু 10 হয়ে গেল। এখানে 9 ছিল, এখন এখানে 10 হলো, তাহলে এখানে যে একটা ইলেকট্রন বেশি, এখানে 21 এখানে 22, এই পরবর্তী ইলেকট্রনটা কিন্তু m প্রধান শক্তি স্তরেই প্রবেশ করলো। এরপর 23 ভ্যানাডিয়াম যে মৌলটি কে প্রধান শক্তি স্তরে থাকবে ইলেকট্রন 2টি, এল প্রধান শক্তি স্তরে 8টি, এরপর এখানে যে একটা ইলেকট্রন বেশি হলো, এখানে 22 এখানে 23, এটি কিন্তু এখন এখানে চলে আসলো। তাহলে m প্রধান শক্তি স্তরে এখানে 11টি ইলেকট্রন হলো এবং n প্রধান শক্তি স্তরে এখানে 2টি ইলেকট্রন থাকলো। আচ্ছা, তাহলে এরপর 24 পারমাণবিক সংখ্যা 24, এটা হলো আমাদের মৌলটির নাম হলো ক্রোমিয়াম, Cr। ক্রোমিয়াম এখানে কিন্তু একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসে লক্ষ্য করা যাবে। প্রথম শক্তি স্তর কে শক্তি স্তরে এখানে 2টি, এল প্রধান শক্তি স্তরে এখানে থাকলো 8টি। এখন এখানে বিষয়টা হলো যে এখানে কিন্তু প্রথমে m প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন একটা সময় পূর্ণ হয়েছিল এবং 19তম এবং 20তম ইলেকট্রন কিন্তু এখানে n প্রধান শক্তি স্তরে চলে যায়, 19তম এবং 20তম। এখন এখানে লক্ষণীয় যে এখানে আমাদের যে এখানে যে 2টা ইলেকট্রন বরাবর সবসময় এখানে এখন দেখা যাচ্ছে যে n প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন, কিন্তু এখন কিন্তু এখানে হিসাবে হওয়ার কথা কিন্তু এখানে 12, এখানে 12, এখানে 12 না হয়ে এখান থেকে একটি ইলেকট্রন এই n প্রধান শক্তি স্তর, এটা হলো নিম্ন শক্তি স্তর, এই নিম্ন শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন এখন আরও একটি ইলেকট্রন এই m প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে, এখানে 13 হবে। এখানে 13 হলে এখানে আমাদের এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসলো। এই ধারণাটা যদি আমরা বুঝতে চাই তাহলে এখানেও কিন্তু আমাদের উপশক্তি স্তরের যে ধারণা সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। তাহলে এই উপশক্তি স্তরের ধারণাটা কিন্তু আমরা পরে ব্যাখ্যা করব। তাহলে এখান থেকে একটি ইলেকট্রন কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু একটা বিষয় আছে যে এখানে m যে শক্তি স্তরটা এখানে কিন্তু আগে 8টা দ্বারা কিন্তু অষ্টক পূর্ণ হয়েছিল, সেই অষ্টক পূর্ণ হওয়ার পরে কিন্তু এখানে 5টি ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে 5টি ইলেকট্রন, তাহলে উপশক্তি স্তরের একটা বিষয় আছে যে মানে এখানে যে এমন একটা উপশক্তি স্তর আছে যেটা 10টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। তাহলে সেই 10টি ইলেকট্রন দ্বারা যে উপশক্তি স্তরটা পূর্ণ হয় সেখানে 5টি থাকলে কিন্তু একটা অর্ধপূর্ণ হয়ে যায়। সেই অর্ধপূর্ণ করার জন্যই কিন্তু এখান থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তাহলে এরপর এখানে 25 পারমাণবিক সংখ্যা যে বিশিষ্ট যে মৌলটি, 25 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির নাম হলো ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজ Mn ম্যাঙ্গানিজ। এখন ম্যাঙ্গানিজের তাহলে ইলেকট্রন সংখ্যা কিন্তু 25। কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করবে, এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করবে। এখন এখানে যে 13টি ইলেকট্রন আছে এটা 13টি থাকবে, কিন্তু এখানে যে একটি ইলেকট্রন এখানে কিন্তু এখানে যে 24 থেকে 25 একটি ইলেকট্রন বেশি সেটা এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে এখন বিষয় হলো এখানে বরাবর এখানে যে আমাদের চতুর্থ শক্তি স্তরে যেখানে 2টি করে থাকার কথা, এখানে কিন্তু আমরা একটা নিয়ে কিন্তু এখানে আমরা যে 8-এর পরে আমরা 5 মিল করেছিলাম 13 হয়েছিল এখানে। তাহলে এখানে যে বাকি ইলেকট্রনটা কিন্তু এখন এখানে 1-এর সাথে আরও 1 যোগ করে এখানে 2 হয়ে গেল। তাহলে এই ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো, এখন চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করলো।
আচ্ছা, এখন আমরা 25 পারমাণবিক সংখ্যা পর্যন্ত আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখলাম। এরপর আমরা 26 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা দেখব। আচ্ছা, এখন 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো আয়রন। তাহলে আয়রনের ইলেকট্রন সংখ্যা হলো কয়টি? 26টি। তাহলে দুইটি ইলেকট্রন কে প্রধান শক্তি স্তরে প্রবেশ করলো? এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করলো। তাহলে এখানে আমাদের এর আগে আমাদের এখানে কিন্তু যে 25 ম্যাঙ্গানিজের, সেখানে আমাদের এখানে কত ছিল? 13 ছিল। তাহলে এখন আমাদের এখানে যে 13 ছিল, এখানে এখন হয়ে যাবে কত? ওই যে এখন এখানে যে 26 একটি ইলেকট্রন বেশি, সেটা কিন্তু এম প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। এখানে কিন্তু আমাদের আগেও কিন্তু চতুর্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ছিল, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। কে প্রধান শক্তি স্তরে আর 2টি ঠিক আছে, এল প্রধান শক্তি স্তরে 8টি ঠিক আছে, এন প্রধান শক্তি স্তরে 2টি ঠিক আছে। আগে আমাদের যে 25 ছিল, 25 ম্যাঙ্গানিজের, সেখানে কিন্তু আমাদের এখানে এম প্রধান শক্তি স্তরে 13টি ইলেকট্রন ছিল। যে এখন 26তম যে ইলেকট্রনটি, সেই ইলেকট্রনটি কিন্তু এখন এম প্রধান শক্তি স্তরে প্রবেশ করলো। এরপর আমাদের 27 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি। এখন 27 পারমাণবিক সংখ্যা কোন মৌলটি রয়েছে? এটা মৌলটির নাম কি? মৌলটির নাম হলো কোবাল্ট। কোবাল্টের প্রতীক হলো সিও। তাহলে এখানে কোবাল্টের ইলেকট্রন সংখ্যা হলো 27। তাহলে কে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি, এল প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি, এখানে এন প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি। তাহলে এখন যে যেখানে 27তম ইলেকট্রন সহ পূর্ববর্তী 14টি ইলেকট্রন এবং এখানে মোট ইলেকট্রন হবে এম প্রধান শক্তি স্তরে 15টি। তাহলে এখানে 26-এর পরে যে একটা ইলেকট্রন এখানে অতিরিক্ত হয়েছে, এখানে কোবাল্টের যে এখানে একটি ইলেকট্রন অতিরিক্ত, সেই 27তম ইলেকট্রনটি কিন্তু এখন এম প্রধান শক্তি স্তরেই প্রবেশ করলো। তাহলে এম প্রধান শক্তি স্তরে কোবাল্টের ইলেকট্রন সংখ্যা এম প্রধান শক্তি স্তরে হবে 15টি, এন প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2টি। এরপর আমাদের 28 ইলেকট্রন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির নাম কি? 28 পারমাণবিক সংখ্যা মৌলটির নাম হলো নিকেল। তাহলে নিকেল এর সংকেত Ni। তাহলে নিকেলের ইলেকট্রন সংখ্যা হলো 28। তাহলে কে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হবে 2, এল প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হবে 8, এন প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2 এবং এম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 16। আচ্ছা, এখন এরপর আমাদের 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো আমাদের কপার, Cu কপার। তাহলে এই কপারের পারমাণবিক সংখ্যা হলো 29। তাহলে ইলেকট্রন সংখ্যা কিন্তু 29। কে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি, এল প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি। এখন এখানে একটা বিষয় আছে, অর্ধপূর্ণ এবং পূর্ণ। আগে অর্ধপূর্ণের কথা বলেছিলাম। এখন দেখা যাচ্ছে যে এখানে এই এম প্রধান শক্তি স্তর একটা সময় কিন্তু প্রথমে 8টা দ্বারা অষ্টপূর্ণ হয়েছিল। এখন এখানে যদি 8-এর সাথে আরও 8, তাহলে কত হয়? এখানে না 8, আর এখন পূর্ণ তো এখানে বলেছিলাম যে এমন একটি উপশক্তি স্তর আছে যা 10টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। সেই 10টি ইলেকট্রন, আর এখানে প্রথমে কিন্তু এম শক্তি স্তর 8টা দ্বারা মানে একটা সময়ে অষ্টপূর্ণ হয়েছিল, পরে কিন্তু আরও ইলেকট্রন প্রবেশ করা শুরু করছে। তাহলে সেই 8 আর এরপরে হলো 10। তাহলে এখন এখানে হিসাবে কিন্তু মানে হিসাবে হওয়ার কথা কিন্তু এখানে 2 হবে। এখানে মানে পরবর্তী ইলেকট্রনটা যদি এখানে প্রবেশ করে তাহলে এখানে 17 হওয়ার কথা, কিন্তু এখানে 17 না হয়ে যে এটা হলো এন প্রধান শক্তি স্তরে যে 2টি ইলেকট্রন আছে, এখানে যদি প্রত্যেকটা প্রধান শক্তি স্তর কিন্তু আবার উপশক্তি স্তরে বিন্যস্ত হবে বা হয়, তাহলে এইখানে যে মানে একটা উপশক্তি স্তরে যেটা বিন্যস্ত আছে সেটা কিন্তু একটা নিম্ন শক্তি স্তর। তাহলে এখানে যে ইলেকট্রনগুলো প্রবেশ করতেছে সেটা কিন্তু এখানে 8টা ইলেকট্রনের পরে যে আরেকটি উপশক্তি স্তরে প্রবেশ করবে বা করতেছে, সেটা এখানে দেখা যায় যে আরেকটি ইলেকট্রন যদি এই নিম্ন শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন নিয়ে আসা যায়, তাহলে এইটা দেখা যায় যে এখানে যেটা মানে এখানের যে উপশক্তি স্তরটা সেটা পূর্ণ হয়ে যায়। তাহলে এখানে একটি ইলেকট্রন এখান থেকে নিয়ে এসে
যেখানে 2টা ইলেকট্রন থাকার কথা ছিল n প্রধান শক্তি স্তরে, সেখান থেকে আমরা আরও একটা ইলেকট্রন নিয়ে আসলাম। এখানে আমাদের 17 হওয়ার কথা ছিল, 17 হওয়ার কথা ছিল, আমরা কিন্তু এখানে এখন 18 লিখে দেব। তাহলে এই কপারের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু একটু ব্যতিক্রম। সেখানে আমাদের কে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে, এল প্রধান শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে, এম প্রধান শক্তি স্তরে এখানে 18টি ইলেকট্রন থাকবে। কারণ 18টি ইলেকট্রন হইলে কিন্তু এ প্রধান শক্তি স্তরটা কী হয়ে যায়, তার যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা কিন্তু পূর্ণ হয়ে যায়। এই পূর্ণ করার জন্যই কিন্তু আমরা এখান থেকে, অর্থাৎ শেষ যে এখানে শক্তিস্তরটা এন শক্তিস্তরটা ছিল, সেই এন শক্তিস্তরটা থেকে আমরা কিন্তু একটা ইলেকট্রন এখানে নিয়ে এসেছি। তাহলে দেখা যায় যে এটা যেখানে আমাদের 17 হয়, 17 হলে কিন্তু একটা ইলেকট্রনের জন্য এটা পূর্ণ হতে পারে না। তাহলে এই জন্য আমরা কী করলাম, এখান থেকে এখানে আমরা যে এন শক্তিস্তর থেকে আমরা একটা ইলেকট্রন নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আমাদের পারমাণবিক সংখ্যা 30 বিশিষ্ট মৌলটি হলো জিঙ্ক, জ্যাটেন জিঙ্ক। তাহলে এই জিঙ্কের কিন্তু ইলেকট্রন সংখ্যা হলো 30 বা 30টি। তাহলে কে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি, এল প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি, এম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন এখানে 18 আছে, এখানে 18টি থাকবে, কারণ এম প্রধান শক্তি স্তর কিন্তু 18টির বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না। তাহলে এখানে যে 30তম যে ইলেকট্রনটা সেটা কিন্তু এন প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে। তাহলে আমরা এখানে পারমাণবিক সংখ্যা 1 হাইড্রোজেন থেকে শুরু করে পারমাণবিক সংখ্যা 30 জিঙ্ক পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম। এই ইলেকট্রন বিন্যাসগুলো করতে গিয়ে আমাদের কিছু ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছিলাম। ব্যতিক্রম আমাদের প্রথম যে ব্যতিক্রমটা আসছিল সেটা হলো যে আমাদের পটাশিয়ামের বেলায় দেখা যায়, পটাশিয়ামের বেলায় এখানে আমাদের এম প্রধান শক্তি স্তরে 18টি ইলেকট্রন ধারণ করতে পারে ঠিকই, কিন্তু এম প্রধান শক্তি স্তরে আমাদেরকে 8টি ইলেকট্রন দিয়ে 19তম ইলেকট্রনটি কিন্তু আমাদের চতুর্থ প্রধান শক্তি স্তরে দিতে হয়েছে। তাহলে এরকম কিছু ব্যতিক্রম আরও আছে, যেমন এখানে অন্যান্য যে আরও আছে সেগুলো এখানে আছে। তারপরে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো এখানে ক্রোমিয়াম। এই ক্রোমিয়ামের বেলাও দেখা যায় এখানে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তাহলে এখানে যে কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের করতে গিয়ে আমরা কিছু ব্যতিক্রম লক্ষ্য করেছি, সেগুলো যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে কিন্তু উপশক্তি স্তরের ধারণাটা আমাদেরকে বুঝতে হবে। পরবর্তী ক্লাসে এই ইলেকট্রন বিন্যাসে যে উপশক্তি স্তরের ধারণা এবং এই উপশক্তি স্তরের মাধ্যমে যে ইলেকট্রন বিন্যাস, এটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা ভালো থাকবে।